আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। তো এখানে আমি পিজ্জা বানাইতেছিলাম, মিনি পিজ্জা। তো আজকে পিজ্জা বানাইতে গিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। সকালবেলা আমি মুরগির মাংস রান্না করে রাখছিলাম পিজ্জার জন্য। তারপরে আমি বিকালবেলা আইসা আ আটা রেডি করে তারপরে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বানানো। কিন্তু এত আগে রান্নাঘরে এসেও আমি তাড়াতাড়ি পিজ্জা বানানোটা শেষ করতে পারলাম না। কারণ আমি যেখানে পিজ্জাটা দেই চুলার ভিতরে মানে ফোড়ন বলে যেটাকে, ওইটা বারবার আমি আগুন জ্বালাইতেছিলাম আর বারবার নিভা যাইতেছিল। মানে আমি ওই চুলার ভিতরে দেওয়ার পরে আগুন জ্বালায় যখন ওই মানে ঢাকনাটা আটকায়া দেই, আটকায় দেওয়ার পরে আবার আমি দেখি কিছুক্ষণ পরে আবার চেক করে দেখি যে হচ্ছে আগুন নিভা গেছে। মানে এরকম করে আমি ৫-৬ বার করে আগুন জ্বালাইছি, নিভা যায়। কি একটা অবস্থা! পরে আমি লাস্টে আমার ম্যাডামকে বললাম যে এরকম সমস্যা, এখন হয়তোবা মাইক্রোওয়েভ কিনে দিবেন, নইলে ওইখানে আর এগুলা ফ্রাই করা যাবে না। সমস্যা হয়ে গেছে, ওইটা কি হয়েছে জানি না। তো এইখানে আমি হচ্ছে ৩ শ্রেণীর পিজ্জা বানাইতেছিলাম দেশি মুরগি দিয়ে। ২ টা দেশি মুরগি আমি হচ্ছে রান্না করছিলাম। তো এখান থেকে আবার আমার কফিলে পিজ্জা খাবে না, তার জন্য আবার এই মাংস রান্নাটা আলাদা উঠায় রাখছি, উনি রুটি দিয়ে খাবে। আর বাকিগুলা পিজ্জা বানাইতেছি। তো আমার পিজ্জা হয়েছিল ৫২টা, টোটাল ৫২টা পিজ্জা হয়েছিল। এখন এতগুলো পিজ্জা তো ওদের জন্য অনেক বেশি হয়ে যাবে, খাওয়া হবে না, পরে ফালানো যাবে। তো লাস্টে আমি ম্যাডামকে বললাম যে আপনার বোনের বাসায় ওনার বোনদেরকে দিয়ে আসতে। কারণ এর আগে যখন পিজ্জা বানাইছিলাম তখন আমার ম্যাডাম তার বোনদেরকে দিতে চাইছিল 10টা, কিন্তু পরে আর পিজ্জায় হয় নাই। কারণ ওই সময় অল্প করে বানাইছিলাম, পরে আমাকে আগের থেকে বলে নাই যে ওনার বোনকে দিবে। তো ওনার বোনের সাথে ম্যাডামের কথা হয়েছে, তো ম্যাডাম যখন শেয়ার করছে ওনার সাথে যে পিজ্জা বানাইতেছে আমার বাসায়, তখন উনি হয়তো বা খাইতে চাইছিল, উনি বলছিল যে ওনাকে দেওয়ার জন্য, পরে আর হয় নাই দেখে দেয় নাই। তো আজকে আমি ভাবলাম যে একটু বেশি করে বানাই, তাহলে উনি ওই দিন দিতে পারলো না, আজকে হচ্ছে দিবে। তো আমি পিজ্জা বানাইয়া আমার ম্যাডামের কাছে আমি হচ্ছে দিছি, দিয়া বললাম যে এগুলা আপনার বোনদেরকে দিয়ে আসেন ওই বাসায়। মানে ম্যাডামের মায়ের বাসা হচ্ছে আমার বাসা থেকে একটু কাছে। তো ওনার মা তারপরে আরো বোনরা তো মারা গেছে, এখন ওই বাড়িতে এখন বড় বোন আর ছোটটা থাকে, ওই দুইজনই। একটা হচ্ছে প্রতিবন্ধী, সারাক্ষণ ঘরে বসে থাকে। আরেকটাও মনে করেন অনেক মোটা, অনেক মোটা। ওইটা মানে এক জায়গায় বসে থাকে, হাঁটা চলা করতে পারে না তেমন। তো ওই দুইজন মানুষ আর কাজের মানুষ আছে, এই তিনজনই আছে। তো গুনে গুনে 10টা আমি ওই বাসার জন্য দিছি, ম্যাডামে নিয়ে যাবে। বানানো এখনো হয় নাই, আমি রেডি করতেছি। তো আজকে হচ্ছে পিৎজার যে মজরেল্লাটা আমাদের মানে এত পরিমাণের গরম, এত পরিমাণে গরম, মানে আমার আসলে এই জিনিসটা মাথায় ছিল না যে মজরেল্লাটাই বাহিরে বের করে রাখলে এই গরমে একদম গলে যাবে। এটা আমার মাথায় ছিল না, সত্যি কথা। তো আমি বের করে দুপুরে আমি খাওয়া দাওয়া খাবার নিয়ে তারপরে আমি মজরেল্লা বের করে রেখে গিয়েছিলাম রান্নাঘরে, বের করে বাহিরে বের করে রুমে চলে আসছি। পরে আমি ঘুম থেকে ঘুমাইছি 2.5 ঘন্টা দুপুরে। ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে গেছি, এখন মজরেল্লা প্যাকেট বের করছে, এখন দেখি মজরেল্লা সব গলে গেছে, একটার সাথে আর একটা লেগে গেছে, কি একটা অবস্থা। তারপরে এই যে এর জন্য আমি হাত দিয়ে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে উপর দিয়ে দিচ্ছিলাম। এখন এইভাবেই দিতে হবে, কিছু করার নাই। পরে অবশ্য চুলার ভিতরে দিলে এটা গলে একদম পুরা পিৎজা ছড়ায় যাবে। তো আমি আগে নিচে বসে বসে পিৎজাগুলো আমি হচ্ছে রেডি করতেছিলাম, ভাবলাম যে নিচে বসে বসেই করি। আর এখন আমার হুট করে না, মানে সকালবেলা আমরা বেড়াতে গেছিলাম হচ্ছে সমুদ্রের পাড়ে, সেটা এই ব্লগে দেখতে পারবেন। তো আমার ম্যাডামের বাচ্চাকে আমি একটু কোলে নিছিলাম, পরে আমার মেরুদণ্ড ব্যথা করে, আমি কেন জানি এখন বাচ্চা কোলে নিতে পারি না। বাচ্চা কোলে নিয়ে হাঁটলে না আমার মানে পিঠের মেরুদণ্ড ব্যথা করে কেন জানি, আমি এটা কেন হয় আমি জানি না। তো দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ এই যে পিৎজার গুলার এই যে রুটিগুলা বানাইছি, বানাইয়া
মানে এই সেনিয়ের ভিতরে সাজাইছি, সাজাইয়া পরে ভাবলাম যে নিচে বসে বসে এগুলা করি, নাহলে দাঁড়ায় দাঁড়ায় এগুলা করতে গিয়ে আমার হচ্ছে মানে খারাপ লাগতেছে। আর অনেক গরম, তো এই গরমে আরও বেশি খারাপ লাগে, মানে বেশিক্ষণ দাঁড়ায় কাজ করতে ভালোই লাগে না, এই জন্য বসে বসেই করতেছি। তো আমার পিৎজা সব কিছু প্রায় রেডি হয়ে গেছে। এখন রেডি হলে একবারে ফোড়নের ভিতরে আগুন জ্বালাইয়া পরে দিব। তারপরে তো ফোড়নের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম, মানে চাবি চাপ দিয়ে ধরে রাখলে আগুন থাকে, কিন্তু ওইটা ছেড়ে দিলে আবার আগুন বন্ধ হয়ে যায়। তো চাপ দিয়ে ধরে ধরে অনেকক্ষণই করে আমি ধরে দাঁড়াইছিলাম, অনেক কষ্ট হয়েছে আজকে এটা বানাইতে। তারপরে এই তো দেখেন অনেক কষ্ট করে ফ্রাই হয়েছে নিচে, এখন উপরেও ফ্রাই করছি, হয়ে গেছে আমার বানানো সবগুলা। এখন আমি এগুলো হটপটে রেখে দিব, আর ম্যাডামের বোনদের বাসায় 10টা দিয়া মানে প্লেটে দিব আলাদা। তো পিৎজা কেমন হয়েছে জানেন, অনেক সুন্দর হয়েছে কিন্তু মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগতেছে, মজাও হয়েছিল। তারপরে এখানে আমি হচ্ছে খুব সকালে ওই একদিনের ব্লগই, ওই পিৎজাগুলো আমি বিকেলে বানাইছি, আর এই সকালবেলা আমরা বের হয়েছিলাম হচ্ছে সমুদ্রের পাড়ে। আমাকে রাতে বলে রাখছিল 4:50 বাসার থেকে বের হবে, আর এখন তো 5টা বাজলেই বাহিরে আলো হয়ে যায়। তারপরে আমি চা বানাই, আর 4টার সময় ঘুম থেকে উঠছি, উঠে আমি চা বানাইছি, কারণ বাসায় এসে আবার নাস্তা করবে, এর জন্য চা বানায় রেখে গেছি। তো 4টার সময় উঠে আমি চা বানায়া রেডি হয়ে বসেছিলাম। পরে ওরা 4:50 বাসার থেকে বের হয়েছে, বের হয়ে পরে ডাক দিছে, পরে আমিও সাথে গেছি। যখন বের হয়েছি হালকা হালকা অন্ধকার ছিল, কিন্তু রাস্তায় বের হওয়ার পরে আলো উঠে গেছে, মানে এখন তো দিন বড়, এর জন্য হচ্ছে 5টা বাজেই আলো হয়ে যায় বাহিরে। তো এখানে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। তো যদিও বেশি বেশি শেয়ার করি নাই, কারণ রোদ উঠে যাচ্ছে, অত বেশি ঠান্ডা ছিল না আজকে সমুদ্রের পাড়ে। মাঝে মাঝে ভাল লাগে, মাঝে মাঝে ভাল লাগে না। ম্যাডামের পছন্দের জায়গা হচ্ছে এটা, আর এখানে ফয়সালকে নিয়ে এসে বসে থাকতে উনি মানে গ্যাঞ্জাম মনে করে না, কারণ ফয়সালকে নিয়ে তো সব জায়গায় যাওয়া সম্ভব না, এই জন্য মাঝে মাঝে ফয়সালকে এখানে নিয়ে এসে বসে থাকে সমুদ্রের পাড়ে, হাওয়া বাতাস খায়। আর ওরা ওই কোণায় বসেছিল, আমি একটু দূরে বসেছিলাম। তো ভাবলাম যে আমি দূরেই বসে থাকি, কারণ আমি একটু ভিডিও বানাবো, কথা বলবো। আর ওই সময় আমি কি বলতেছিলাম আমি জানি না নিজেও, ভয়েসটা আবার হচ্ছে হাইড করে দিয়ে রেকর্ডিং করতেছি। আর এই যে দেখেন ভিউ, এখনও দেখা যাচ্ছে, মনে হচ্ছে আলো ওঠে নাই, তাই না? মানে এটা হচ্ছে আমি যখন এখানে নামছি, নামার পরে এটা আমি করছি, ভিডিওটা এডিটিং করতে উল্টাপাল্টা হয়ে গেছে, সিরিয়াল মেনটেন করে আমি করি নাই আর কি। তো ওইখানে মাছ ধরতেছিল, আমি যখনই আসি ওইখানে সিসি ক্যামেরা আছে, তো সব সময় ওইখানে মাছ ধরে। তারপরে যে আমি ভিডিও করতেছিলাম, আমার আঙ্গুল যে মানে ক্যামেরার সামনে ছিল, আমি খেয়াল করি নাই। তো এই যে আমরা হাঁটতেছি, আমি পেছনে, আর আমার ম্যাডাম ফয়সালের হাত ধরে নিছে, আর বাচ্চা হচ্ছে ম্যাডামের বড় মেয়ের কোলে, মানে এই মাথার থেকে ওই মাথায় হাইটা গিয়ে ওই কোণায় বসে থাকবে। তো যাওয়ার সময় আমার ম্যাডামের বড় মেয়ে বাচ্চাকে কোলে নিছে, আর আসার সময় আমি নিছি। আর এই তো এখানে আমার ম্যাডামের মেঝু মেয়ে আর ছোটটা বসে খেলতেছিল, ফয়সাল, ম্যাডামের বড় মেয়ে, ম্যাডাম আর বাচ্চা কোলে নিয়ে ওরা ওখানে সমুদ্রের কাছাকাছি বসেছিল। তো আমি আবার দূর থেকে একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম, ওরা কি করতে দেখাচ্ছিলাম। আর আমার ম্যাডামের মেঝু মেয়ে এখানে কলম, রং পেন্সিল, খাতা এগুলা খেলনা নিয়ে গেছে, মানে ওখানে গিয়ে বসে বসে মানে এটা ওটা আঁকাবে, এর জন্য। পর ম্যাডাম নিতে নিষেধ করছে যে যাচ্ছি হচ্ছে সমুদ্রের পাড়ে ঘুরতে, ওইখানে গিয়ে বালু দিয়ে খেলবি, অন্যান্য ভিউ দেখবি, এগুলা নিয়ে যাস কেন, এগুলা বাসার ভিতরে তো এগুলা নিয়ে খেলস। তারপর ওইটা শুনে নাই, ব্যাগ ভর্তি দুনিয়ার জিনিসপত্র নিয়ে গেছে। পরে এগুলো আবার এখন টানার সময় আর টানবে না, এগুলো আমার হাতে দিবে। পরে আবার ম্যাডাম এসে বলে না, ও হচ্ছে ফারাজকে নিবে, মানে বাচ্চার নাম ফারাজ, মানে বাচ্চাকে আমি নিব আমার হাতে, ওগুলা দেওয়া যাবে না। ম্যাডাম পরে দিতে দেয় নাই, ওরাই পরে নিছে। আর এখানে আমি বসে আছি, আমার পেছনে দেখেন পাথর, আর গরমে ঘাইমা যাচ্ছি, কি করব, কিছু করার নাই, গরম রোদ উঠে যাচ্ছে। আর বাচ্চাও কান্না শুরু করছে, কারণ ওরও আর ভাল লাগতেছে না, হয়তো অনেক সকালে আসছে, তো এখানে ও এই সময় ঘুমায়, তো এই সময় ওরে নিয়ে আসছে।
আর দেখেন বড় ম্যাডামের বড় মেয়ে হচ্ছে বাচ্চা রাখতে রাখতে ওই হয়ে গেছে, পরে বাচ্চা কাঁদতেছে, এখন উইঠা আবার সমুদ্রের পাড়ে গেছে বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করতেছে। পরে ম্যাডাম আবার ডাকতেছে ওর ম্যাডামের দুই মেয়েকে, ওরা কেন দূরে বসে আছে, ওরা কেন ওই ম্যাডামদের কাছে যাচ্ছে না। পরে ওরা বলতেছে যে আমরা এখানেই ভালো আছি, ওইখানে যাব না, কারণ ওরা এখানে বালুর মধ্যে বসে বসে এটা ওইটা আঁকাইতেছিল, এর জন্য ওরা ওইখানে যেতে চায় নাই। তো এই যে ছোটোটা আর মেঝোটা এই কোনায় কোনায় বসে আছে, খেলতেছে। আর ছোটটা তো বালি দিয়ে একদম মাখায় ফেলছে, পুরা গাড়ি পুরা বাসা সব মাখায় ফেলছে। মানে এই জায়গাটায় ঘুরতে আসলে না পরে বাসায় গেলে অনেক সমস্যা, কারণ ওরা কাপড় চোপড়ে দুনিয়ার বালু নিয়ে বাসায় ভিতর ঢুকে, তারপরে ড্রয়িং রুম নষ্ট করে, কার্পেট নষ্ট করে, ঘর নষ্ট করে, মানে পুরা বাড়ি ঘর। ওরা তো মনে করেন যে ওরকম গুছালো না, যে বাহিরে গেছি ঝাইরা ঝুইরা তারপরে গাড়ি থেকে নামি, কিংবা ঝাইরা ঝুইরা গাড়িতে উঠি, ওরকম না বুঝছেন, গুছালো না, একদমই অগোছালো মানে এরা। কারণ এরা তো পরিষ্কার করে না, এর জন্য ওই কষ্টটা বুঝে না, ঠিক আছে। নিজেরা যখন পরিষ্কার করতো তখন হলো বুঝতো। আর এই তো আমি এখানে একটু সমুদ্রের কাছাকাছি আসলাম, সূর্য উঠতেছে। তো আমি ভাবলাম যে এই সূর্য ওঠার ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে অনেকক্ষণ ক্যামেরা ধরে দাঁড়াইছিলাম যে সূর্যটা উঠতে মানে ওঠার সময় ভিডিওগুলোটা কেমন লাগে দেখতে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম, দাঁড়ায় থাকতে থাকতে পরে শেষে সূর্য আস্তে আস্তে উঠতেছে এই কোণার থেকে। আজকে এই কোণার থেকে কেন উঠতেছে জানি না, আমরা যখন ওই কোণায় বসে থাকি তখন আবার দেখি ওই কোণায় মানে সূর্য কি লড়াচড়া করেন নাকি নাকি বুঝি না, নাকি ওর জায়গাতে ওই থাকে, আমরা যেখানে যাই সেখানেই মনে হয় আমাদের কাছে যায় এরকম। ছোটবেলায় এটাই মনে করতাম যে আকাশের চাঁদ, চাঁদ কিন্তু এক জায়গাতেই থাকে, কিন্তু আমরা ওইটা বুঝতাম না। ভাবতাম যে আমরা যেভাবে হাঁটি আমাদের সাথে সাথে ওই চাঁদও মানে আমাদের সাথে সাথে হাঁটে, এরকম ভাবতাম। কারণ যেখানে যেতাম সেখানেই চাঁদ দেখা যেত, এই জন্য ভাবতাম যে চাঁদ যদি এক জায়গাতে থাকে তাহলে আমরা যেখানে যাই সেখানে কিভাবে আমরা দেখি, হয়তো চাঁদও লড়াচড়া করে আমাদের মতো, এটা ভাবতাম ছোটকালে। তো এটা হচ্ছে ছোটকালের ভাবনা ছিল, ছোটকালে যে কত কিছুই ভাবতাম। তারপরে আবার ভাবতাম যে রু আফজা খাইলে মনে হয় রমজান মাসে রু আফজা দিয়ে শরবত খাইলে মনে হয় মানুষ মানে বেহেশতে যায়, এটা ভাবতাম। মানে কত কিছু যে ভাবতাম ছোটবেলায়। তারপরে দেখেন সূর্যটা কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে, প্রথমে কিন্তু দেখাই যাচ্ছিল না, এখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে। আমার পেছনে কিন্তু আমার ম্যাডামরা বসে আছে আর আমি এই কোনায় এসে ভিডিও করতেছি, কারণ ম্যাডাম জানে যে আমি ভিডিও বানাই, তো সমস্যা নাই। আর এর জন্য ঘুরতে নিয়ে আসে মাঝে মাঝে যাতে ভিডিও বানাইতে পারি। তো এই তো সূর্য অলরেডি উঠে গেছে, দেখেন সুন্দর লাগতেছে না এই ভিউটা, মাশাল্লাহ। এটা আরও বড় হবে, আর একটু বড় হবে, তবে আমরা ওই পর্যন্ত ছিলাম না, আমরা পরে বাসায় চলে আসছি। এত সময় আমাদের ওইখানে আর থাকি নাই, বাসায় চলে আসছিলাম। সূর্য উঠলেই তো রোদ উঠে যায়, আর এই বাচ্চা নিয়ে রোদের মধ্যে তো থাকা যাবে না, এর জন্য এত সকালে আসে। আর বাচ্চাও কান্না করতেছিল, ও আর থাকতে চাচ্ছিল না, ও বাসায় ঘুমাবে। তো আমি যখন ম্যাডামের বাচ্চাকে কোলে নিয়ে মানে হাঁটতেছিলাম যাচ্ছিলাম, তখন ও আমার কোলের মধ্যেই ঘুমায় গেছে। মাশাআল্লাহ, ওরে দেখলে মনে করেন কোলে নিতে মনে চায়। মাশাআল্লাহ, অনেক কিউট। অনেক আপুরা দেখতে চাইছেন ম্যাডামের বাচ্চাকে, যদি সম্ভব হয় কখনো আমি ওইভাবেই করি, তাহলে আমি ভিডিও করব, ঠিক আছে। কিন্তু সম্ভব না হলে দেখাবো না, কারণ এখন সব জায়গায় সিসি ক্যামেরা। আর ম্যাডাম আমাকে নিষেধ করছে যে ওরে ভিডিও যাতে না করি, কারণ তার একটা ছেলে হচ্ছে বোবা হয়েছে, ঠিক আছে, প্রতিবন্ধী। এখন এত ছোট বাচ্চাকে মানুষকে দেখাইতে উনি চাচ্ছে না। মানুষের নজরে অনেক কিছু হয় যে ওরাও কিন্তু মানুষের নজরকে বিশ্বাস করে। তো ওরা বলে যে ফয়সালকে কারা জানি নজর দিছে, এর জন্য ফয়সালের এরকম বোবা হয়েছে, কথা বলতে পারে না। হয়তো বা এই জন্য এই ছোট বাচ্চাটাকেও, শুধু আমাকে না তার মেয়েদেরকেও সবাইকে বলছে যাতে ওর কোনো ছবি টবি না তুলে মোবাইল দিয়ে, ঠিক আছে। তো ওরা আসলে এক কথায় কি মানুষের কাছে ওরা হচ্ছে দেয় না, ঘরবন্দি অবস্থায় বাচ্চা মানে করতেছে, শুধু ডেকে আরে নিয়ে দিয়ে আসে, আর নিয়ে আসে এতটুকু। আর আত্মীয় স্বজনের বাসায় কারো বাসায় যায় না, ঠিক আছে। তো ওই যে প্রথম ছেলেটা এরকম হয়েছে, এর জন্য লাস্টে
এই ছেলেটার প্রতি সে অনেক বেশি কেয়ারিং, যাতে এরকম কিছু না হয়। কিন্তু বাচ্চা মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে। ওই দেখেন, ওর মেজুটা ওরে কোলে নিয়ে এই করতেছিল, হাঁটতেছিল, কারণ ও কান্না করতেছিল প্রচুর। ফিডার খাওয়াইছে তারপরও থামে না, এই জন্য মেঝুটা আবার নিয়ে হাঁটাহাঁটি করতেছিল। যখন কান্না করে তখন হাঁটাহাঁটি করলে তখন আবার ওই যে কান্না থাইমা যায়, এই জন্য হাঁটাহাঁটি করতেছিল ওরা। বড়টায় রাখতে রাখতে ওর হাত ব্যথা হয়ে গেছে, পরে মেঝুটারে আবার ডাক দিয়ে ম্যাডামে দিল। তো এই আর কি। আর ফয়সাল দেখেন বৈশা বৈশা ওই কী করতেছে, ওই যে এরকম করে বৈশা বৈশা। তারপরে তো আমি বালু দিয়ে পায়ের মধ্যে একদম বালু মলো দিয়ে ই করতেছিলাম বাচ্চাদের মতো। তো অনেক কথা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আমি তো হচ্ছে হয়তো বা আগামীকাল শপিংয়ে যাব। শপিংয়ে গেলে আবার কি কিনি কে জানে। তো কি কি কেনাকাটা করছি, কি আছে এগুলো বের করে আবার চেক দিতে হবে, তারপরে আবার কেনাকাটা করব। তো ভিডিওটা কার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।